মহাকর্ষ সম্পর্কে পড়ব। মহাকাশ সম্পর্কে কৌতূহল মানুষের দীর্ঘদিনের। মানুষের এই সম্পর্কিত কৌতূহল জেগেছে, তারা বিভিন্ন রকম ভাবে তাদের মত তারা প্রকাশ করেছে। যেমন আমরা জানি কোপার্নিকাস ছিল প্রথম বলেছিল যে সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘোরে। তার থেকেও আরও বেটারভাবে কেপলার বলেছিল পরবর্তীকালে তার তিনটে সূত্র দিয়ে যে সূর্যের চারদিকে গ্রহগুলো ঘোরে এবং কেমন নিয়মে ঘোরে সেটাও বলেছিল কেপলার। আমরা এই চ্যাপ্টারই মিডল দিকে পড়বো সেটা। এবার আরও মহাকাশ সম্পর্কিত কৌতূহল যদি বলা হয় অনেক বিজ্ঞানীদের ছিল। সেখানে নিউটনের তো কৌতূহল জাগার একটা বিশেষ গল্প তোমরা জানো। মহাকাশ সম্পর্কিত এত কৌতূহল কি করে নিউটনের জাগলো, সেটা হচ্ছে নিউটনের আপেল বাগানে বসেছিল, সামনে একটা আপেল পড়াকে নিয়ে কৌতূহল হয়েছিল যে আপেলটা নিচে আসলো কেন, উপরে গেল না কেন। ঠিক আছে, তো সেই সম্পর্কিত কৌতূহল জাগতে জাগতে নিউটন পরবর্তীকালে দেখা যায় যে সুসঙ্গতভাবে একটা সূত্র উপস্থাপন করে। শুধু গ্রহ উপগ্রহদের মধ্যে না, নিউটন এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যেই এই মহাকর্ষ বা মহাকর্ষ বল কাজ করতে পারে, সেটা বলেছিল। তো সেই বিষয়টা নিয়ে আমরা আগে এখন পড়ব। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে মহাকর্ষ বিষয়টা কি। মহাকর্ষ বিষয়টা যদি আমরা বলি, সেটা বলা হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, শুধু সূর্য বা তাদের নক্ষত্র গ্রহ তার নয়, এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু তাদের পরস্পরের দিকে আকর্ষণ করছে। এটাকেই এই যে বল দ্বারা আকর্ষণ করে এটাকেই আমরা মহাকর্ষ বল বলছি, এটাই আমাদের মহাকর্ষ। তো সেটা নিউটন কিভাবে বলেছিল, যে বল সেই বলের মান কেমন হতে পারে সেই বিষয়টাই কিন্তু নিউটন বলেছিল। তো সেই বলের মান দেখতে গেলে সেটা আমাদের খুব ফেমাস নিউটনের মহাকর্ষ সূত্র বলে পরিচিত। যেটা সেই নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে যদি আমরা বলি, সেটা হচ্ছে ধরো দুটো বস্তু আছে, মাস m1 m2 তাদের ভর, এবং তাদের যে সংযোজকারী রেখা আছে সেই রেখা বরাবর তাদের দূরত্ব, অর্থাৎ সরল রৈখিক দূরত্ব, সেটা হচ্ছে r, ওদের মধ্যে ডিস্টেন্স। তো নিউটন বলেছিল যে এদের সঞ্চয়কারী রেখা বরাবর যে মহাকর্ষ বল কাজ করে, সেই মহাকর্ষ বল তাদের ভর দুটির গুণফলের সমানুপাতিক। তাদের যে ভর আছে, ভর m1 m2, তাদের গুণফলের সমানুপাতিক। এই মহাকর্ষ বল নিউটনের সূত্র অনুযায়ী মহাকর্ষ বল F ওদের ভর দুটোর গুণফলের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক, প্রপোর্শনাল টু ভরের গুণফল অ্যাকচুয়ালি। ওকে, ভরের গুণফল মানে m1 ইন্টু m2। ওকে, আর মহাকর্ষ বল যেটা আছে সেটা নিউটনের মত অনুযায়ী যে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের এদের যে মধ্যবর্তী দূরত্ব আছে, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের 1/, দূরত্বের বর্গ লেখা উচিত, সমানুপাতিক দিয়ে যখন লিখছি 1/, দূরত্বের বর্গ। ওকে, মানে 1/r²। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এই প্রপোর্শনাল টু m1 m2 আর এই প্রপোর্শনাল টু 1/r², ভর দুটোর গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা মোটামুটি 10 স্ট্যান্ডার্ডের বইতে আমরা একটা জিনিস পড়ছি যে যৌগিক ভেদের নিয়ম। এই যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী একটা রাশি যদি একাধিক রাশির সঙ্গে সমানুপাতিক হয়, তাহলে তাদের গুণফলের সঙ্গেও সমানুপাতিক হবে। তো f m1 m2 সঙ্গে সমানুপাতিক, 1/r² এর সঙ্গে সমানুপাতিক। এখান থেকে আমরা বলতে পারি f প্রপোর্শনাল টু m1 m2 ইন্টু 1/r²। ওকে, তো এটাই হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ আমরা বলতে পারি, ম্যাথমেটিক্যাল ফর্ম। f ইজ ইকুয়াল টু, এখানে একটা কনস্ট্যান্ট সাধারণত আমরা কে নিয়ে অভ্যস্ত, কিন্তু এখানে জি কনস্ট্যান্ট নেওয়া হয়, কারণ এখানে যে কনস্ট্যান্টটা আছে আমরা পরবর্তীকালে দেখব যে এই কনস্ট্যান্টটা
বিশেষ একটা কনস্ট্যান্ট মান ভ্যালু আছে, মান আছে। আর তাছাড়াও এদের তোমার এর সারা মহাবিশ্বের সব জায়গায় সমানভাবে প্রযোজ্য, সর্বজনীন মহাকর্ষ ধ্রুবকের জন্য নাম রাখা। সেখান থেকেই আমরা ওটাকে কে না ধরে একটু আলাদা রকম ভাবে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইংরাজি নাম, সেখান থেকে গ্র্যাভিটেশনাল থেকে জি এই কনস্ট্যান্টের মান ধরা হয়। ঠিক আছে, তো এটাই আমাদের মহাকর্ষ সূত্রের গাণিতিক সূত্রটা। তাহলে অ্যাকচুয়ালি তুমি যদি বিবৃতি করো তাহলে বেশ কয়েকটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। যেমন এই দুটো পয়েন্ট তো মনেই রাখতে হবে, এই দুটো পয়েন্ট ভুল হয়ে গেলে সূত্রটাই ভুল হয়ে যাবে। আর একটা বিষয় তোমাকে এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বলটা এদের সঞ্চারকারী রেখা বরাবর কাজ করে, আর এটা কেবলমাত্র আকর্ষণ বল। কুলম্বের সূত্রের সঙ্গে এদের একটা পার্থক্য হচ্ছে এই মেনলি, সেটা হচ্ছে কুলম্ব স্কোয়ারের ব্যস্তানুপাতিক হারের কুলম্বের সূত্র যে চার্জের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে সেটা স্কোয়ারে ব্যস্তানুপাতিক হারেই করে। একই স্টাইলে প্রায় সূত্র আমরা বলি, সেটা Q1 Q2 বাই কে আর স্কোয়ার, বা সিজে ধরলে SI 4570 কে আর স্কোয়ার। তো সেখানের সঙ্গে এর মূলত পার্থক্য যেটা বৈশিষ্ট্যগত দিক থেকে বলটার একটা পার্থক্য আছে। কারণ এখানে যে বলটা হয় শুধুমাত্র আকর্ষণ বল হয়, শুধুমাত্র আকর্ষণ বল হবে এটা, শুধুমাত্র কোনো বিকর্ষণ বল এখানে হয় না। চার্জের ক্ষেত্রে বা কুলম্বের সূত্রের ক্ষেত্রে কিন্তু বিকর্ষণ বলটা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ওদের মধ্যে পার্থক্য। তো আর এটা কুলম্বের সূত্র হোক আর এখানে হোক, এটা কিন্তু এদের সঞ্চারকারী রেখা বরাবর এই বরাবরই কাজ করে। বলটা যেটা আছে এই বরাবরই কাজ করবে, সঞ্চারকারী রেখা বরাবর কাজ করে। তো এই জন্য এই দুটো কথা আমরা যখন সূত্রটা বিবৃতি করবো এই দুটো কথা বলে দেবো। কিরকম ভাবে বলবো এই মহাবিশ্বের দুটো বস্তুর মধ্যে, যে কোনো দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ, ওদের সঞ্চারকারী রেখা বরাবর ক্রিয়াশীল আকর্ষণ, যে কোনো দুটো বস্তুর মধ্যে তাদের সঞ্চারকারী রেখা বরাবর ক্রিয়াশীল আকর্ষণ বল বা মহাকর্ষ বল তাদের ভর দুটির গুণফলের সমানুপাতিক, আর তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এটাই আমাদের মহাকর্ষ সূত্রের বিবৃতি হওয়া উচিত। এবার আমরা এখান থেকে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে F = m1 m2 বাই r স্কোয়ার। কেউ m1 m2 না লিখে বড় m ছোট m দিয়ে লিখে, সেক্ষেত্রে আমরা বলবো g বড় m ইন্টু ছোট m gmm বাই r স্কোয়ার। ঠিক আছে, এইভাবে এদের অনেকে r থেকে d দিয়ে লিখে, সেটা লিখতেই পারে, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। ওকে, এবার মহাকর্ষ সূত্র অ্যাকচুয়ালি এইটা তো এফ মানে ভেক্টর রাশি বল, ক্রিয়াশীল বল, ফলে এর একটা ভেক্টর ফর্ম পাওয়া যেতে পারে। খুব সিম্পলি বললে ভেক্টর ফর্ম মানে এই যে ক্রিয়াশীল বলটা আছে এই বলটার দিক কোন দিকে হওয়া উচিত সেটা সহ, এটা তো শুধু মানগত দিক থেকে রিপ্রেজেন্ট করেছি আমরা। ঠিক আছে, কোনো ভেক্টর ফর্ম নেই এখানে, না ভেক্টর চিহ্ন আছে না এখানে কোনো ভেক্টরের দিক আছে। তো ভেক্টর অ্যাকচুয়ালি দেখলে কোন দিকে হওয়া উচিত, ভেক্টর এখানে যে বলটা কাজ করে আমরা বিবৃতির মাধ্যমে বলে দিয়েছি বলবো যে এটা সঞ্চয়কারী রেখা বরাবর কাজ করবে, অর্থাৎ এই বরাবর কাজ করবে, এবং এটা আকর্ষণ বল। সেখান থেকে আমরা ভেক্টর ফর্ম দেখাতেই পারি। সেটা অবশ্যই এরা পরস্পরকে কিন্তু এই বল আকর্ষণ করে। দেখো পৃথিবীর উপর অবস্থিত ছোট্ট একটা পিঁপড়ে আছে, সেই পিঁপড়ে যে বল কাজ করবে সেই বলই কিন্তু পিঁপড়ের উপরে যে বল কাজ করবে, ধরো সূর্য পৃথিবীর উপর অবস্থিত কোনো পিঁপড়ে আছে তাদের মধ্যে বল কাজ করছে, তো সূর্যকে পিঁপড়ে যে বল দ্বারা টানবে পিঁপড়েকেও সূর্য সেই একই বল দ্বারা টানবে। এই বলটা কিন্তু দুই জনের উপর একই, ভ্যালুটা কিন্তু সেই একই হবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত যে বিষয়টা আছে এখানে আমাদের যে ভেক্টরের দিকটা হতে পারে সেটা কোন ভরের উপরে এই ক্রিয়াশীল বলটা আছে, কোন ভরের উপরে, সেটার উপরে ডিপেন্ড করবে বেশিরভাগটাই। যেমন আমি তো m1 দ্বারা m2 এর উপর বল, আমরা সাফিক্সে এইভাবে লিখতে পারি এটাকে F12 বা এই জিনিসটাই m1 দ্বারা m2 এর উপর বলটাকে আমরা যদি ভাষা চেঞ্জ করে দিই সাফিক্স চেঞ্জ হয়ে যেতে পারে। একের দ্বারা 2 এর উপর বল, তো যেহেতু একে আগে উচ্চারণ করেছি তাই সাফিক্স এরকম দিলাম। তো সেক্ষেত্রে তুমি এইটাকে এই একই জিনিস m2 এর উপর বল m1 দ্বারা, সেক্ষেত্রে F21 দ্বারা লিখতে পারো এটাকে। m2 এর উপর বল m1 দ্বারা
সেক্ষেত্রে F21ও লিখতে পারো সাফিক্সের পরিবর্তন করে, কোনো সমস্যা নেই। তুমি কিভাবে লিখছো সেই অনুযায়ী অ্যাকচুয়ালি এটা ওই ভাষার একটা বাঁধন থাকার জন্য এরকম তোমার একটা সাফিক্স দেওয়া হলো, সেটা তুমি তোমার সুবিধা মতো সাফিক্স দিতে পারো। এবার এই বলটার দিক কোন দিকে হবে খেয়াল করো, M2 এর উপর বল, খেয়াল করো M2 এর উপর বল। M2 এর উপর যদি কোনো আকর্ষণ বল কাজ করে, বিশেষ করে M1 দ্বারা আকর্ষণ বল মানে নিজের দিকে টানবে, তাহলে M1 যদি নিচের দিকে M2 কে টানে, কোন দিকে হবে সেটা এই দিকে হওয়া উচিত, তাই এই দিকে হওয়া উচিত। তাহলে M1 দ্বারা M2 এর উপর যে বলটা হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই দিকে হওয়া উচিত, এবং সেটা আমরা F21 ভেক্টর আকারে দেখাতে পারি। এবার দেখো এটা যদি আমাদের সেই R ভেক্টর হতো, ওকে, এটা R ভেক্টর যদি হতো তাহলে এটা কিন্তু মাইনাস R ভেক্টর, R ভেক্টর এটা ছিল, এইটা হচ্ছে আমাদের R ভেক্টর, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস R ভেক্টর হয়ে যাবে, ঠিক আছে। ফলে আমরা এই F21 কে যে রাশি বলা আছে G M1 M2 বাই R স্কোয়ার, এবার Rটাকে R স্কোয়ার হলো এর দিকটা কিন্তু মাইনাস R ক্যাপ হয়ে যেত, মাইনাস R ক্যাপ, তাই এইদিকে R ভেক্টর, তাহলে এই দিকে হয়ে যেত মাইনাস R ভেক্টর বা মাইনাস R ক্যাপ। তুমি এইভাবে এদের দিকটাকে দেখাতে পারো। ঠিক একই রকম ভাবে M2 দ্বারা M1 এর উপর বল F21 ভেক্টর তখন দেব, অবশ্যই এটা ভেক্টর ফর্মে দেব, ওকে, ভেক্টর ফর্মে দেব এটাকে। তো ভেক্টর ফর্মে দিলে এটা কত হবে, F21 ভেক্টর ইজ ইকুয়াল টু G বড় M, ভ্যালুটা একই, মানটা একই, এটাও R স্কোয়ার, এটা কিন্তু R ক্যাপ বরাবর হবে। খেয়াল করে দেখো M2 দ্বারা M1 এর উপর বল, M1 এর উপর বলটা কোন দিকে হবে, M2 এর দিকে হবে, M2 কাছের দিকেই টানবে এবং সেটা এই দিকে হবে, এবং এই ডিরেকশনটা দেখো R ভেক্টর যেদিকে আছে সেই দিকে, R ভেক্টর প্রকৃতপক্ষে এই দিকে আছে, তাহলে এটা কিন্তু R ভেক্টরের দিকে, তাই না? ফলে আমরা R ক্যাপ লিখতে পারি। এবার এই কোনো একটা ফর্মকে নিয়ে সেকেন্ড ফর্মটা নিয়ে কাজ করি। তো এটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে R ভেক্টর, আমরা ভেক্টরের যখন পড়েছি ইউনিট ভেক্টরের একক ভেক্টর এটা একটা, অর্থাৎ যার মান 1, ওকে, ডিরেকশন আছে, তো সেই একক ভেক্টরে আমরা দেখেছি R ভেক্টর ইজ ইকুয়াল টু একক ভেক্টরে করি R ক্যাপ ইজ ইকুয়াল টু R ভেক্টর বাই মড অফ R ভেক্টর। মড অফ R ভেক্টরকে আমরা R দিয়ে লিখি সিম্পলি, এখানে তাই লিখেছি, বা R ক্যাপের ভ্যালুটা ডাইরেক্ট এখান থেকে বসিয়ে দিতে পারো যে R ভেক্টর বাই মড অফ R ভেক্টর। তো সেটাই যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখবে G বড় G M1 M2 বাই R স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে R ক্যাপের জায়গায় আমরা লিখতে পারি R ভেক্টর বাই মড অফ R ভেক্টর মানে স্মল। ফলে এই যে ভেক্টর আমরা F21 ভেক্টর দিয়ে বলছি G M1 M2 বাই এটা R কিউব, আর এটা হয়ে যাচ্ছে R ভেক্টর। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো এখানে ইউনিট ভেক্টর দিয়ে যখন প্রকাশ করছি এখানে R স্কোয়ার হচ্ছে, এখানেও তাই হবে, মাইনাস আসবে একটা জাস্ট, আর ভেক্টর হলে এখানে R কিউব চলে আসবে, তাহলে ভেক্টর হলে তখন কিউব চলে আসবে। অ্যাকচুয়ালি ভেক্টরের মধ্যে এদের ভ্যালুটা আছে, এদের ভেক্টরের যে মান আছে যত বড় এই ভেক্টরটা সেই মানটা তো আছে, তো ওই জন্য মানটা ওপর নিচে দুই জায়গায় মাল্টিপ্লাই হয়েছে, গুণ হয়েছে, দুই জায়গায় গুণ হয়েছে, এটা ওপর নিচে দুই জায়গায়, ঠিক আছে। তো সেই জন্যই এই হচ্ছে আমাদের রাশিমালাটা অ্যাকচুয়ালি ভেক্টর ফর্মে, তুমি এটা করতে পারো, এটাও ভেক্টর ফর্ম, এটাও ভেক্টর ফর্ম, সবগুলো। তো F21 হলে জাস্ট একটা মাইনাস বা সামনে একটা মাইনাস চলে আসতে পারে, ঠিক আছে। তো এই মানে আর এর দৃষ্টিভঙ্গিতে এবার আর কে যদি আমি এই দিকে না ধরে যদি আর এই দিকে ধরতাম, তাহলে কিন্তু আমার এইটা প্লাস হয়ে তখন এটা মাইনাস আর ভেক্টর হয়ে যেত, আর কোনটাকে ধরতো সেখানে। এবার এটাই একটু অন্যভাবে অনেক সময় রিপ্রেজেন্ট করে, এই ভেক্টর যেটা আছে অনেক অন্যভাবে প্রকাশ করে, যে আর ভেক্টর বা মাইনাস আর ভেক্টর এইভাবে না দিয়ে মাইনাস গুলো না নিয়ে আসে, কি করে এটা অবস্থান ভেক্টরের দৃষ্টিভঙ্গিতে এটাকে কিন্তু অনেক সময় রিপ্রেজেন্ট করা হয়। সেটা আমি একটু দেখিয়ে দিই কিভাবে সেটা হবে। সেক্ষেত্রে আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরে দিতে পারি, যেটা এখানে 0 0 এটা বলছি মূল বিন্দু হয়েছে 0 0 পয়েন্টটা, ওকে। এবার এটা যেটা দেখা যাচ্ছে যে মূল বিন্দুর এর সাপেক্ষে আমরা এই দুটো বিন্দুর অবস্থান ভেক্টর বলতে সাধারণত মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দ্বারা
ওর অবস্থানকে সূচিত করা হয়, অর্থাৎ মূল বিন্দু থেকে ওই যে বিন্দুর আমরা অবস্থান ভেক্টর বলছি সেই বিন্দুর দূরত্ব ভেক্টর, কত দূরত্ব, এবং সেটা ভেক্টর ফর্মে প্রকাশ করা হয়। তা এটাকে ধরো আমরা আর ভেক্টর ফর্মে প্রকাশ করলাম, এবং এইটার ক্ষেত্রে এটাকে দেখতে পাচ্ছি আমরা r1 ভেক্টর, এটা r2 ভেক্টর ফর্মে যদি প্রকাশ করি করতে পারি। এর m1 এর অবস্থান ভেক্টর r1 আর m2 এর অবস্থান ভেক্টর r2। এই অবস্থায় আমি যে r ভেক্টর দেখিয়েছিলাম, খেয়াল করে দেখো, এই r ভেক্টর দেখিয়েছিলাম সেটা নিয়ে যদি আমি কাজ করি, r ভেক্টর অ্যাকচুয়ালি ওইদিকে ছিল। খেয়াল করে দেখো এই r ভেক্টরকে আমরা r1 r2 কে রিপ্লেস করতে পারি r1 r2 দ্বারা। কেমন হতে পারে দেখো, ত্রিভুজ সূত্র অনুযায়ী যদি দেখি, আমরা ত্রিভুজ সূত্র পড়েছি ভেক্টরের মধ্যে যে এটা আর এটা ক্রমানুসারে দুটো বাহু, আর এটা বিপরীত ক্রমের বাহু। দেখো এটার চিহ্ন খেয়াল করে দেখো, এটা বিপরীত ক্রমে, এটা এইদিকে, এই দুজন এই দিকের ক্রম, সেম ক্রম এটা, ঠিক আছে। তো ক্রম অনুসারে আমরা ত্রিভুজ সূত্র থেকে জানি ক্রম অনুসারে দুটো বাহু যোগফল ইজ ইকুয়াল টু বিপরীত ক্রমের বাহু হবে, অর্থাৎ r2 ভেক্টর হবে, তাই না। r1 প্লাস r2, অর্থাৎ এই দুটোকে যোগ করলে বিপরীত ক্রমের বাহু এটা হবে। এবং সেক্ষেত্রে দেখো আমাদের যে r ভেক্টর আছে সেই r ভেক্টরটা হয়ে যাচ্ছে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, ঠিক আছে। তো এই r ভেক্টরটা সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি এই r আকারে না প্রকাশ করে আমরা অনেক সময় এরকম বলি r21 ভেক্টর বা r12 ভেক্টর, 1 থেকে 2 এর দিকে, 1 থেকে 2 এর দিকে, m1 থেকে m2 এর দিকে যে দূরত্ব ভেক্টর আছে সেই দূরত্ব ভেক্টর। তা সেক্ষেত্রে আর এটাকে r212 ভেক্টর বলতে পারি, 1 থেকে 2 এর দিকে যে ভেক্টর সেটা r12 ভেক্টর ইজ ইকুয়াল টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। সেইভাবেই তুমি এখানে এদের ভ্যালুটা বসাতে পারো, যেমন কোনো একটা জায়গা থেকে চেঞ্জ করি যদি, যেমন এখানে যদি আমি এটাকে চেঞ্জ করে দেই, অবশ্যই এটা আমাদের ওই ভেক্টরটা হয়েছে যেটা m1 এর উপর বল m2 দ্বারা, m2 দ্বারা m1 এর উপর বল, ঠিক আছে। এটাকে চেঞ্জ করতে পারি। এই r ভেক্টরই কিন্তু আমাদের এখানকার যে r ভেক্টর ছিল সেই r ভেক্টরটাকেই আমরা r12 ভেক্টর বলছি। তো সেই r ভেক্টরের জায়গায় কিন্তু এটা বসাতে পারি আমরা। যখনই বসাবো তখন এই ভেক্টর রূপগুলো কেমন হয়ে যাবে, যেমন এইটা হয়ে যাবে f21 ভেক্টর ইজ ইকুয়াল টু g m1 m2 বাই r স্কোয়ার মানে মোড অফ r, এটা অ্যাকচুয়ালি r এর মান। তো এটা r12 এর স্কোয়ার হবে, ওকে। r12 এর ভেক্টর, আর r12 ক্যাপ মানে কি হবে, ওই ভেক্টরটা মানে ধরো r12 ক্যাপ যদি আমরা এখানে বার করি সেটা কি হবে r12 ভেক্টর বাই মোড অফ r12, তাই তো। তো সেটা যদি আমরা বসিয়ে দিই তাহলে সেটা হচ্ছে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর বাই মোড অফ r2 মাইনাস r1, বা এইভাবে লিখতে পারি মোড অফ r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, এইভাবে লিখতে পারি। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই যে r ভেক্টরটা, সেই r ভেক্টরটার জায়গায় একবার লিখে নিই, এটা r12 ক্যাপ দিয়ে লিখি, ঠিক আছে। বা সেটাকেই আমরা রিপ্লেস করে দিই ওই রকম স্টাইলে, যে এটা সরি ক্যাপ। তাহলে সেক্ষেত্রে দেখি, দেখো জি বড় m1 m2 বাই এটা হচ্ছে r2 মাইনাস r1, r21 ভেক্টর মানে r2 মাইনাস r1, ওকে। তো তার স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিল ইন্টু ওই r12 ক্যাপ, সেটার জায়গায় ওই মান ভ্যালুটা বসিয়ে দেবো, r2 ভেক্টর উপরটা মোড নয়, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর ডিভাইডেড বাই মোড অফ r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, ওকে। ফলে এই অনুযায়ী সেটাই হয়ে যাবে f21 ভেক্টর ইজ ইকুয়াল টু g m1 m2 বাই r21 মাইনাস r12 মোড অফ তার কিউব, এটা স্কোয়ার আর একটা পাওয়ার মানে কিউব হয়ে যাবে, আর এটা হয়ে যাবে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এই ফরম্যাটে তোমরা প্রকাশ করতে পারো। ঠিক একই রকম ভাবে তুমি যদি এইটার উপর এটা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেক্টর ফর্মে, মানে এই ভেক্টর ফর্মে এইভাবে অবস্থান ভেক্টর দিয়ে
তখন অবস্থান ভেক্টর দেখো এইটা আর এইটা ক্রমানুসারে হবে, যদি কিনা এটাকে আমরা R12 ভেক্টর ধরেছি, এটা R21 ভেক্টর হবে। R21 ভেক্টর বলছি আমরা, অর্থাৎ M2 থেকে M1 এর যে দূরত্ব ভেক্টর সেটাই। তাহলে R2 ভেক্টর আর R21 ভেক্টর এটাই কিন্তু তখন ক্রমানুসারে হবে, অর্থাৎ এইটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা হবে। এবং সেক্ষেত্রে সেই ভেক্টরটার যে ভ্যালু হয়ে যাবে, আর এই যে R21 সেটা কিন্তু R1 মাইনাস R2 হয়ে যাবে। ফলে সেক্ষেত্রে মাইনাসটা অমিট করা যাবে, এই আর যে মাইনাস আর ভেক্টর ওখানে ইউজ করেছিলাম সেটা হয়ে যাবে R1 মাইনাস R2 ভেক্টর। একই স্টাইলে R1 মাইনাস R2 হয়ে যাবে। এই জায়গায় যে R2 মাইনাস R1 হয়েছিল সেটা R1 মাইনাস R2 হয়ে যাবে এখানে যদি দেখা হয়। এই হচ্ছে এদের ভেক্টর রূপ। ভেক্টর রূপ তুমি সিম্পলি এইভাবে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। তো অনেকেই অবস্থান ভেক্টর দ্বারা এটাকে রিপ্লেস করে নেয়, সেই অবস্থান ভেক্টর দ্বারা এইভাবে রিপ্লেস করে নিতে পারো, সেটা সিম্পল বিষয়। এখান থেকে নর্মাল অবস্থান ভেক্টরের ভেক্টর ফর্ম অ্যাপ্লিকেশন করে সেই নর্মাল অবস্থান ভেক্টরের ওই ওটাকে রিপ্লেস করে নিতে পারো। এটা আমাদের নিউটনের মহাকর্ষ সূত্রে এটা গেল তোমার ভেক্টর রূপ। ঠিক আছে, ভেক্টর ফর্মে আবারও একটা কথা বলি, যদি তুমি ক্যাপ আকারে প্রকাশ করো, এখানে ইউনিট ভেক্টর দিয়ে প্রকাশ করো, তাহলে এখানে আর স্কোয়ার হবে। আর যদি এখানে তুমি মূল ভেক্টর দ্বারা প্রকাশ করো সেক্ষেত্রে আর কিউব হবে। মাইনাস আর ভেক্টরও হতে পারে, আর ভেক্টরও হতে পারে। আর ভেক্টর তুমি কিভাবে নিচ্ছ আর কার থেকে কার উপর তারপরে নির্ভর করবে, মাইনাস হবে না প্লাস হবে। আর মাইনাস প্লাস অমিট করতে চাইলে তোমাকে এই আর এই ফরম্যাটে চলে যেতে হবে। ওকে, এবার দেখো এই দুটো বল কিন্তু বারবারই এই দুটো জায়গায় তুমি যদি খেয়াল করো, এটা অ্যাকচুয়ালি সমান এবং বিপরীত অপোজিট বল। এই মাইনাস আর ক্যাপ আছে, মানে এর যে ডিরেকশন আছে এই ডিরেকশন তার উল্টো, আর ক্যাপের যে ডিরেকশন হবে মাইনাস আর ক্যাপের তার উল্টো ডিরেকশন। তার মানে সেখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে এই M1 দ্বারা M2 এর উপর যে বল F12 ভেক্টর ইজ ইকুয়াল টু জাস্ট মাইনাস F21 ভেক্টর। ওকে, একটা আরেকটা জাস্ট উল্টো সমান এবং বিপরীতমুখী। ঠিক আছে, সমান বিপরীতমুখী। M1 এর উপর যেদিকে বল M2 এর দ্বারা, আর M2 এর উপর বল M1 দ্বারা, সেটা দুটো মানগত দিক থেকে একই কিন্তু জাস্ট উল্টো দিকে। M1 এর উপর বলটা এই দিকে হবে, M2 টানবে ওই দিকে, আর M2 এর উপর বলটা এই দিকে হবে, M2 একে এই দিকে টানবে। ওকে, এই গেল আমাদের এই বিষয়টা। এবার আমরা অন্য একটা বিষয়ে, যেমন এই জি সম্পর্কিত, হঠাৎ করে যে জিটা আসলো, এই জি সম্পর্কিত আমরা একটু পড়াশোনা করি। ঠিক আছে, মহাকর্ষীয় ধ্রুবক জি, এই বিষয়টা কি জিনিস। ঠিক আছে, তো আমরা নিউটনের মহাকর্ষ সূত্র দেখলাম যে মানে একটু ভর যদি পরস্পর আর দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল যে বল কাজ করবে সেটা হচ্ছে G(m1m2) বাই আর স্কয়ার, G(m1m2) বাই আর স্কয়ার। তো এই যে জি মহাকর্ষীয় ধ্রুবক জি এসেছিল, সেই জি সম্পর্কিত আমরা কিছু বিষয়ে, জি সম্পর্কিত জি এর সংজ্ঞা কেমন হতে পারে, একক কেমন হতে পারে, মাত্রা কেমন হতে পারে, ইভেন তার ভ্যালুটাও। তো এই জিনিসগুলো না আমরা প্রায় সবগুলোই এরকম একটা রাশিমালা থাকলে, শুধু জি বলে নয়, যে কোনো অচেনা রাশি, অচেনা জিনিস তার যদি রাশিমালা থাকে তাহলে সেখান থেকে আমরা সংজ্ঞা তৈরি করতে পারি এবং তাদের একক মাত্রা সবগুলোই তৈরি করতে পারি। অন্তত এই তিনটে জিনিস খুব ভালোভাবেই পারি। ঠিক আছে, তো সেই জি এর দেখো সংজ্ঞা তৈরি করার স্টাইল আমি একটু বলে দিচ্ছি। তোমরা অনেকেই জানো যে কিভাবে সংজ্ঞা তৈরি করা যেতে পারে, বিশেষ করে যেগুলো একটু কঠিন একাধিক সংজ্ঞার ক্ষেত্রে কি হয়, তুমি কোনো একটা জিনিসকে ডিফাইন করছো, সেখানে কোনো বিশেষ কিছু ওয়ার্ড আছে যেগুলো স্লিপ করে গেলে কিন্তু নম্বর শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ সেটার মিনিং চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণরূপে। তো সংজ্ঞাটা আমরা কিভাবে তৈরি করতে পারি, যদি সংজ্ঞা তুমি তৈরি করতে পারো তাহলে সেই ওয়ার্ডগুলো অন্তত স্লিপ করার সম্ভাবনা খুবই কমে যাবে। তো এখান থেকে যদি আমরা জি এর সংজ্ঞা, সম্পূর্ণ একটা নতুন জিনিস যাকে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, সর্বজনীন কেন বলা হচ্ছে, এটা একদম তুমি মহাবিশ্বের বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় তুমি এটাকে সমানভাবে ইউজ করতে পারো, সমানভাবে। এই জি এর ভ্যালুটা আমরা এই জি এর ভ্যালু বা সবকিছু ওর একই হবে। ঠিক আছে, ওই জন্য সর্বজনীন বলা হয় এটাকে। তো এখন আমরা এটাকে যদি দেখি যে জি এর সংজ্ঞা কিভাবে তৈরি করা যায়, দেখো যে কোনো একটা রাশি যদি তোমাকে সংজ্ঞা তৈরি করতে হয়, সেই রাশিটা এবং সেই সম্পর্কিত একটা রাশি বাদ দিয়ে, সেই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ রাশি বাদ দিয়ে বাদ বাকি যে কটা রাশি থাকবে প্রত্যেকটা রাশির মান 1 করে দাও, প্রত্যেকটা রাশির মান 1 করে দাও।
যেমন এখানে আমরা M1 এর মান এক করতে পারি, M2 এর মান এক করতে পারি। ওকে, একক, আমরা ভাষায় বলবো একক, মানগত দিক থেকে সেটা এক, আর আর এর মানটা যদি এক করি যে কোনো পদ্ধতি। তো সেক্ষেত্রে দেখো যে F ইজ ইকুয়াল টু জি ইজ ইকুয়াল টু, সবগুলোর যদি ভ্যালু এক করি তাহলে জি ইজ ইকুয়াল টু এফ ইন্টু 1² বাই আর এর ভ্যালু এক করে দিলাম 1 ইন্টু 1, তার মানে এটা হচ্ছে এখান থেকে বলতে পারি এফ ইজ ইকুয়াল টু জি। ওকে, কি সত্ত্বে এখানে যেটা করেছিলাম যে M1 1 আর M2 1 আর R1, এই সত্ত্বে যা কি বলছে এখানে, এই সত্ত্বে যা এফ হবে সেটাকে আমরা জি বলবো, মহাকর্ষীয় ধ্রুবক বলবো এই সত্ত্বে। তো সেটাই আমার বলে দিতে হবে, এই সত্ত্বে যেটা এফ হবে, এফ মানে তাদের মধ্যবর্তী তাদের মাঝখানে যে ক্রিয়াশীল মহাকর্ষ বল বা আকর্ষণ বল, সেই যে মহাকর্ষ বল হবে সেটাই হবে জি, যদি কিনা এই সত্ত্বে। তো সেই সত্যটা বলে দিতে হবে, কাকে কাকে একক করবো কাকে কাকে এক করবো এটা মনে রাখতে গেলে মাঝে মাঝে আমাদের ভুল হয়ে যায়। এক্ষেত্রে সেই ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, তুমি যদি এইভাবে যদি সংজ্ঞা নিজে নিজে তৈরি করো, যে আর যে রাশিটার সংজ্ঞা দেবো সে আর সেই সম্পর্কিত একটা ভালো রাশি, যেখানে আমি এটাকে এফ চুজ করেছি, তো তো সেই সম্পর্কিত রাশি সব থেকে সেই রাশিটাকে বাদ দিয়ে বাদ বাকি সবাইকে এক করে দিলে মেনলি যেটা হয়ে যায় সেটা হচ্ছে এই দুটো রাশি সমান হয়ে যায়, সমান হয়ে যাচ্ছে যদি কিনা এখানে এগুলো সবাইকে এক করে দেওয়া হয়। ঠিক আছে, তো এটাই আমি যদি ভাষায় পরিবর্তন করি কি বলবো, এই M1 M2 একসঙ্গে বলতে পারি যে একক ভরের দুটো বস্তুকে পরস্পর থেকে একক দূরত্বে রাখলে, একক ভরে দুটো বস্তুকে পরস্পর থেকে একক দূরত্বে রাখলে এখানে এই M1 M2 অর্থাৎ M1 ইজ ইকুয়াল টু 1 আর M2 ইজ ইকুয়াল টু 1, আর তাদের মধ্যে যদি এই R ইজ ইকুয়াল টু 1 ডিস্টেন্সে রাখি তাহলে এদের মধ্যে যে বলটা কাজ করবে সেটাকেই আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবক। M1 M2 দুটোই এক করে আর এক করে দিলাম, তাদের মধ্যে যে বল কাজ করবে সেটাই আমাদের হবে মহাকর্ষীয় ধ্রুবক। তো সংজ্ঞায় তাই বলা হচ্ছে যে একক ভরে দুটো বস্তুকে যদি একক দূরত্বে রাখা হয় তাহলে তাদের মধ্যে যে বল কাজ করবে, মহাকর্ষ বল কাজ করবে, সেটাই হচ্ছে তাদের মহাকর্ষীয়, এই তাদের বলে নয় যে কোনো জায়গার মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, তো মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দেখো এইভাবে যে কোনো জিনিসের সংজ্ঞা তৈরি করতে পারো, শুধু মহাকর্ষীয় ধ্রুবক বলে নয়। আমরা যদি মনে করি দেখো আমাদের এখনো স্ট্যান্ডার্ড পর্যন্ত যত সংজ্ঞা আসছে তার মধ্যে সব থেকে আমার মনে হয় সব থেকে বেশি টাফ সংজ্ঞার মধ্যে একটা হচ্ছে আমাদের তাপ পরিবাহিতাঙ্ক। তো সেই তাপ পরিবাহিতাঙ্কের অনেকগুলো নতুন ইউনিট ছিল, এই ইউনিটগুলোর আমরা ভ্যালু যদি চেঞ্জ করে দেই তাহলে সংজ্ঞাটা চেঞ্জ হয়ে যাবে, যেটাকে আমরা ডিফাইন করতে চাইছি সেটা হবে না। এই যে একক, এত একক, এত এই একক, এটা একক, এই এককগুলো এক না ধরে আমি মানের মান যদি কেউ হয়তো মিস করে গেল, আর এর মানটা একক লিখতে হবে সেটা মিস করে গেল, এবার এক না ধরে কেউ যদি 2 ধরে তাহলে সেটা নিশ্চয়ই জি হবে না, তাই না? তো সেক্ষেত্রে দেখা যাবে জি এর সংজ্ঞা হবে না, অন্য কিছু সংজ্ঞা হবে। অ্যাকচুয়ালি 2 ধরলে 2 এর স্কোয়ার মানে এটা যে জি হয় তার 4 গুণের সংজ্ঞা হয়ে গেল, 4G এর সংজ্ঞা হয়ে গেল। তো আমি জি এর সংজ্ঞা দিতে গেলে সেটা দিলে নিশ্চয়ই ভুল হয়ে যাবে, অন্য কিছুকে আমরা রিপ্রেজেন্ট করা হবে। তো ওই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেগুলো একক করতে হয় সংজ্ঞা সেগুলো একক করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি কে এর সংজ্ঞা দিয়ে দেই, তোমরা খেয়াল করে দেখবে কিউ যে তাপ প্রবাহিত হয়, কে এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা জানি, θ2 - θ1 ইন্টু টি বাই ডি। এই তো তাপ পরিবাহিতাঙ্ক, এই যে সময়ে যে তাপ যাচ্ছিল পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে কোনো ঘনকে, সেই তাপের রাশিমালা আমরা বলেছিলাম, সেই রাশিমালাই। তো এই কে এর সংজ্ঞা তৈরি করতে গেলে কে সম্পর্কিত একটা রাশি কিউ, এটা বাদ দিয়ে বাদ বাকি সবার এক করতে হয়। দেখো কতটা সোজা হয়ে যাচ্ছে, এটা এক, এটা এক, আর এটাকে এক করে দিতে হবে। তাহলে এই সত্যি এ এক, ওকে, আর θ2 - θ1 এক, টি এক, এবং টি এক হলে আর দুটো কথা বলতে হয়, স্থির অবস্থায় এই কথাটা বলতে হয়, আর লম্বভাবে যে তাপ প্রবাহিত হবে সেটাকেই আমরা এই, সেক্ষেত্রে দেখো সবগুলো এক বসলে কিউ ইজ ইকুয়াল টু কে হয়ে যাবে, কিউ ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ যে তাপ প্রবাহিত হবে লম্বভাবে সেটাকেই বলা হবে তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তো এইভাবে সংজ্ঞা তৈরি করা যায়। কি সংজ্ঞা দেখো, এ এক মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়, আর ডি এক মানে বেদ এক। তাহলে একক বেদ এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পদার্থের দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যে উষ্ণতার পার্থক্য একক হলে, এটা উষ্ণতার পার্থক্য একক হলে
একক সময়ে এক পৃষ্ঠ থেকে আর এক পৃষ্ঠে লম্বভাবে যে তাপ যায়, অবশ্য স্টার্টিং এ বলে দিতে হবে স্থির অবস্থায়, স্থির অবস্থায় যে তাপ যায় সেটাকে আমরা ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলছি। ফলে এরকম রাশিমালা দেয়া থাকলে সেই রাশিমালা যে কোনো একটা বিষয়, যে কোনো একটা রাশি তোমরা সংজ্ঞা তৈরি করতে পারো এখান থেকে। ঠিক আছে, তো আমরা এখান থেকেই সেরকম তুমি একাধিক জিনিসের সংজ্ঞা তৈরি করতে পারো, সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে শুরু করে যে কোনো জিনিসের রাশিমালা দেওয়া থাকলে সংজ্ঞা তৈরি করতে পারো। যাক, ওটা আমাদের এখন আলোচ্য বিষয় না, আমি সংজ্ঞা তৈরি এবার আমরা যেটা করবো জি সম্পর্কিত আমাদের কাজ করার বিষয়। তো জি সম্পর্কিত জি এর আমরা সংজ্ঞা দিয়ে দিলাম, যেভাবে তুমি সংজ্ঞা তৈরি করতে পারো। জি এর একক মাত্রা, এখান থেকে জি এর একক মাত্রা নির্ণয় করতে পারো। জি এর আমি আগে মাত্রাটা নির্ণয় করে নিই, তারপরে একক নির্ণয় করবো। জি এর এখান থেকে একক মাত্রা যদি নির্ণয় করতে চাও তাহলে জি এর একক, জি এর মাত্রা করি আমি, জি এর মাত্রা, জি এর মাত্রা কি হবে, এইদিকে জি এর মাত্রা সমান এই সাইডে যারা আছে সবার মাত্রা। ঠিক আছে, তাহলে এফ এর মাত্রা সবার মাত্রা বসিয়ে দিলে জি এর মাত্রা হয়ে যাবে রাশিমালায়। আর স্কোয়ারের মাত্রা আর কি, আর হচ্ছে m1 এর মাত্রা ডিভাইডেড বাই m1 এর মাত্রা আর m2 এর মাত্রা। এই তো হচ্ছে আমাদের জি এর মাত্রা বার করতে গেলে আমরা এটা করতে পারি। তো এফ এর মাত্রা কি হবে, ml t⁻², বল ml t⁻², এফ এর মাত্রা। আর স্কোয়ারের মাত্রা কি হবে, আর স্কোয়ারের মাত্রা কি, আর মানে দূরত্ব, ডিসটেন্স, ডিসটেন্সের মাত্রা এল হয়, তার স্কোয়ার আছে মানে আমাদের এটা হবে এল স্কোয়ার। m1, m মানে মাস, ভর ক্যাপিটাল এম, এটার মাত্রাও কি হবে ক্যাপিটাল এম। ওকে, এই হয়ে গেল আমাদের। এবারে এটাকে ক্যালকুলেশন করে নেই, এম একটা আছে, একটা কেটে যাবে, তাহলে একটা থাকবে m⁻⁻1, এল দেখলে এল কিউব হয়ে যাচ্ছে, আর t⁻², এল একটা আর এল দুটো আছে, এল কিউব আর এটা t⁻²। এটা হয়ে গেল আমাদের জি এর মাত্রা। তাহলে জি এর মাত্রা, জি এর মাত্রা পেয়ে গেলাম, এটা মহাকর্ষীয় ধ্রুবক। এবার জি এর একক সম্পর্কে আমরা দেখতে পারি, জি এর একক কি হবে। ঠিক একই রাশিমালা থেকে, আমি বললাম রাশিমালা থেকে তুমি সবকিছু তৈরি করতে পারো, ফলে একই রাশিমালা থেকে কিন্তু তুমি জি এর একক নির্ণয় করতে পারো। কিভাবে নির্ণয় করবো, সেই একই রকম ভাবে এফ এর এই জি এর একক, জি এর একক সমান হবে এফ এর একক, সব রাশিমালা থেকেই হবে, সংজ্ঞা ওখান থেকে হবে। আর স্কোয়ারের একক, অবশ্য মাত্রা অনুযায়ী একটা একক তৈরি করা যায়, ঠিক আছে, তবুও মাত্রা অনুযায়ী একক কিন্তু আমাদের সব জায়গায় প্রযোজ্য হয় না। আর m1 এর একক, m1 এর একক আর m2 এর একক। রাশিমালা থেকে সংজ্ঞা তৈরি করলাম, রাশিমালা থেকে মাত্রা তৈরি করলাম, রাশিমালা থেকে একক তৈরি করবো। রাশিমালার প্রত্যেকটা জিনিসের একক বসিয়ে দিলে এখানে কিন্তু আমাদের একক হয়ে যাবে। f g is equal to f r square by m1 into f r square by m1 into f এর একক into r square এর একক by m1 এর একক into m2 এর। যদি SI পদ্ধতিতে g এর একক দেখি, SI এ g এর একক কি হবে, f এর একক হয় নিউটন, এটা হয় r স্কয়ার এর একক হয় মিটার স্কয়ার, m1 এর একক কেজি, এটা আর একক কেজি। ফলে এই যেটাই যে এটা হয়ে যাবে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার অথবা kg⁻²। এটা হলো ঠিক একই রকম স্টাইলে তুমি যদি সিজিএস একক করো, সিজিএস একক সেটা হচ্ছে ডাইন সেমি স্কয়ার ডিভাইডেড বাই গ্রাম ইন্টু গ্রাম। ঠিক আছে, ফলে এখান থেকেও হয়ে যাবে ডাইন ইন্টু সেমি স্কয়ার থাকবে যেভাবে আছে পার গ্রাম স্কয়ার, এটা ওদের একক হবে। অ্যাকচুয়ালি এখানে যদি এদের আমি কিছুটা গ্যাপ রেখেছি, মূলত জি এর শুধু একক নয়, এখানে মানটাও বসিয়ে দিতে পারি। যেমন সিসিএস পদ্ধতিতে জি এর মান হবে 6.67 ইন্টু 10⁻⁻, এটা 10⁻⁻11 হবে, আর এটা 6.67 ইন্টু 10⁻⁻8 হবে।
এটার তুলনায় এটা 1000 গুণ হয়ে যাবে, 10 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে, সবসময় মনে থাকে না কোনটা কার, তো সেটা এইভাবে একক থেকে আমরা কনভার্ট করে দেখে নিতে পারি। নিউটন থেকে মিটার ডাইন যদি করি তাহলে কি করতে হবে, 10 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করতে হবে। এটা থেকে এটা করলে 10 টু দি পাওয়ার 2 তার স্কয়ার দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 টু দি পাওয়ার 4 আর 5 মিলে 9। আর নিচে কেজি থেকে যদি গ্রাম করি তাহলে কত দিয়ে গুণ করতে হয়, 10 টু দি পাওয়ার 3 দিয়ে, 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 6, তাহলে উপরে 9টা আর নিচে 6টা, 10 টু দি পাওয়ার 6, উপরে 10 টু দি পাওয়ার 9, তাহলে আলটিমেটলি 10 টু দি পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 10 টু দি পাওয়ার 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করতে হয় তাহলে এটা 8 হবে আর এটা 11 হবে। পাওয়ার দুইটা মনে থাকে, মানও মনে থাকে, কিন্তু কোন পদ্ধতি কোনটা মাঝে মাঝে গুলিয়ে যায় আমার একটু, তো আমি এবার ঠিক করে নিই। তো এই হচ্ছে আমাদের জি এর একক মাত্রা আর তোমার সংখ্যা, মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই জি এর একক